আপনি কি 10 বছর ধরে মা হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু কোনো ফল নেই? ভাবুন, মাত্র 15 দিনে এই অবস্থা বদলে যেতে পারে। শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু সঠিক ইউরোগাইনিক চিকিৎসায় আপনার এই দীর্ঘদিনের সমস্যা চিরতরে সেরে যেতে পারে। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। গত 37 বছরে 30,000-এর বেশি এই বিষয়ে ভুগছে যারা, তাদেরকে সারাতে পেরেছি। আমি আপনাদেরকে এই ভিডিওতে ধাপে ধাপে বোঝাবো কিভাবে মহিলাদের পেলভিক ক্যাভিটির ভিতরে সমস্যার কারণে বছরের বছর ইনফার্টিলিটির উপদ্রব হয় এবং সেটি সারিয়ে দিলে মা হবার স্বপ্ন কিভাবে পূরণ হয়। একটা গল্প বলি। একজন মহিলা আমার কাছে এলেন, তার 5-6 বছর বাচ্চা হয়নি। তার স্বামীর সঙ্গে এলেন, গ্রামে থাকেন। গ্রামে অনেক অকথা কুকথা তাকে শুনতে হয়। কোনো অনুষ্ঠানে তিনি যেতে পারেন না। পুকুর ঘাটে তাকে নিয়েও খারাপ আলোচনা হয়। খুবই মুষড়ে পড়েছিলেন, খুবই হতাশ হয়েছিলেন। যখন আমার কাছে এলেন, প্রায় তাদের সামর্থ্য শেষ কিনারায়। আমাকে বলেন, যদি ডাক্তারবাবু না হয় পরিষ্কার বলে দিন হবে না, আমরা আর চিকিৎসা করাবো না, যা হয় হবে। তা আমি তাদের কথা শুনলাম এবং সেই ভদ্রমহিলাকে এক্সামিন করে আমি কি পেয়েছিলাম আপনাদের বলি। একটা হিস্ট্রি তারা দিয়েছিলেন যে মেলামেশা করলে ধাতু বেরিয়ে যায়, তার সঙ্গে আরো কিছু কথা, যেমন পেচ্ছাপ পেলে তাড়াতাড়ি যেতে হয়, পায়খানা পরিষ্কার হয় না, কোমরে ব্যথা এবং মাসিক ঠিক মতো হয় না, খুবই অনিয়মিত। আমি ভদ্রমহিলাকে পরীক্ষা করে এবং পরবর্তী ইনভেস্টিগেশনে কি কি দেখেছিলাম বা জেনেছিলাম আপনাদের ধাপে ধাপে বলছে। আর শেষে একটা কথা বলি, এটা খুব দরকারি, ওনার ইতিহাস থেকে পেয়েছিলাম। এটা হচ্ছে মেলামেশা করলে ধাতু বেরিয়ে চলে যায়। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কেন আমি পরে বলছি। এবার কি কি দেখেছিলাম আমি আপনাদের বলি। সেটা হচ্ছে ইউট্রাসটা রেট্রোভার্টেড, মানে ইউট্রাস পিছন দিকে হেলে আছে, পেচ্ছাপের থলি সামনে নেমে এসছে, পায়খানা রাস্তা নেমে এসছে, আর ভিতরে ভীষণ ব্যথা ভ্যাজাইনার ভিতরে। এবার কোনটা কি কেন সেটা বলছি। আর আরেকটি কথা বলে দিই, পার্সপেকুলাম এক্সামিনেশন করে দেখলাম যে জরায়ুর মুখে দগদগে ঘা। এবার বাচ্চা না হওয়ার ক্ষেত্রে কোনটার কি ইমপ্লিকেশন এবার আপনারা শুনে নিন। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাপের থলি, এখানে পর্দা আছে, এখানে পায়খানা রাস্তা থাকে, যেটা আঁকা হয়নি, আমি দেখিয়ে দিচ্ছি এই পজিশনে। এটা ডান দিকের ডিম্বাশয়, এটা বাঁ দিকের ডিম্বাশয়, এটা সিদ্ধারহার, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে। এটা ডান দিকের কিডনি, বাঁ দিকের কিডনি, ইউরেটার, এখান দিয়ে পেচ্ছাপ আসে। এবার ঘটনা হচ্ছে, আমি যার কথা বললাম যে মহিলার কথা, তার কখনো বাচ্চা হয়নি। আর পরবর্তীকালে আবার 2-1জনকে পেয়েছিলাম, একটা ডেলিভারি হয়েছে নর্মালে, তারপরে আর বাচ্চা হচ্ছে না। যাদের কখনো বাচ্চা হয়নি তাদেরকে বলা হয় প্রাইমারি ইনফার্টিলিটি পেশেন্ট, আর যাদের একটা বা দুটো বাচ্চা আর হচ্ছে না তাদের বলে সেকেন্ডারি ইনফার্টিলিটি পেশেন্ট। এটা বেসিক টার্মিনোলজি আপনাদের প্রথমেই বলে দিলাম। আচ্ছা, এবার দেখা যাক কি জিনিস আমি পেয়েছিলাম। আমি প্রথমে কাসকো স্পেকুলাম দিয়ে এক্সামিন করে দেখলাম জরায়ুর মুখে ঘা রয়েছে। সেটা ওনার স্বামীকেও দেখানো হলো। তারপরে ধাপে ধাপে ভ্যাজাইনা এক্সামিনেশন করে দেখলাম পেচ্ছাপের থলির সামনে পর্দা ছিঁড়ে গিয়ে পেচ্ছাপের থলি নেমে এসছে, যাকে সিস্টোসিল বলে। পায়খানা রাস্তা এখানে থাকার কথা একটু আগে বললাম, এখানেও পর্দা থাকে। এই পর্দা ছিঁড়ে পায়খানা রাস্তাটাও নিচে নেমে এসছে, এখানে এই জায়গাটা ফুলে উঠেছে, এই যে ভ্যাজাইনার মধ্যে, একে বলে রেক্টোসিল। আর জরায়ুটা অ্যাজ এ হোল পিছন দিকে সরে গেছে এবং শির দ্বারায় গিয়ে গুঁতো মারছেন, যার জন্য কোমরে ব্যথা হচ্ছে উনি বলেছিলেন। প্লাস কিছু নার্ভ এখান দিয়ে বেরিয়েছে, নার্ভের উপরে প্রেশার আসছে এবং তার জন্য ওনার ব্যথাটা পায়ের দিকে রেডিয়েট করে। আচ্ছা, এবার বলা যাক। আর তারপরে ছবিতে দেখেছিলাম ওভারিতে সিস্ট আছে, ডান দিক বাঁ দিক দুদিকে। সিস্ট হচ্ছে জল ভর্তি টিউমার। আর ইউট্রাসের পজিশন তো আমি বলেইছিলাম যে রেট্রোভার্টেড হয়ে গেছে, সেটা ছবিতেও এসেছিল সোনোগ্রাফিতে। আচ্ছা, এবার বলি এটার সঙ্গে বাচ্চা না হওয়ার কি সম্পর্ক। একে একে বলছি। কি করে বাচ্চা হয় সেটা আগে বলা যায়। ডিম্বাশয় থেকে ডিম বেরিয়ে এখান দিয়ে ফ্যালোপিয়ান টিউব দিয়ে ঢুকে এখানে অপেক্ষা করে। মেলামেশা করলে শুক্রকীট এখান দিয়ে ঢুকে ডিম্বাশয় ডিমের সঙ্গে মিলে বাচ্চা তৈরি করে। সেই বাচ্চা কিছুটা বড় হয়, জরায়ুর মধ্যে আসে। তারপরে বড় হতে হতে একটা সময় ডেলিভারি হয় বা সিজার করা হয়। এই হচ্ছে বাচ্চা হওয়ার থিওরি। আচ্ছা, এবার কি ঘটনা ঘটলে এই নর্মাল থিওরি থেকে সরে গিয়ে ইনফার্টিলিটির পেশেন্ট হয়ে যাচ্ছে সেটা বলা যায়। যখন জরায়ু পিছন দিকে হেলে যায় সেটার কারণ কি? কারণ অনেক কিছু হতে পারে, কিন্তু একটা কমন কারণ বলছি। অনেক সময় মেয়েরা বাড়িতে ভারী কাজ করে, জলের বালতি তোলে, কাপড় কাচে বা অন্যান্য ভারী কাজও করে, সিঁড়ি দিয়ে ওঠা নামা ইত্যাদি। তখন পেচ্ছাপের থলির সামনে পর্দা ছিঁড়ে গিয়ে পেচ্ছাপের থলি নেমে যায়, যেটাকে সিস্টোসিল বলে আগেই বলেছি। এবং একটা জিনিস হয়, যখন পেচ্ছাপ জমে যায় তখন ইউট্রাস পিছন দিকে পেচ্ছাপের থলি চাপে হেরে যায়, এইভাবে গিয়ে শির দ্বারা গিয়ে হিট করতে থাকে এবং কোমরে ব্যথা হয়। আচ্ছা, এটার সঙ্গে কি সম্পর্ক? মেলামেশা করলে ধাতু এখান থেকে বেরিয়ে চলে যায়, জরায়ু যখন পিছন দিকে হেলে যায় এবং ডিম্বাণুর সঙ্গে শুক্রকীটের দেখা হয় না। মানে ব্যাপারটা কিরকম হলো জানেন? বউ এসে অপেক্ষা করছে, বর এলো না, এরকম ব্যাপার। যাই হোক,
এটা রসিকতা করে বললাম। এই একটা ঘটনা যে রেট্রোভার্টেড ইউটেরাসে শুক্রকীট ঠিক মতো ঢোকে না, তার জন্য বাচ্চা আসে না। আচ্ছা, এবার জরায়ুর মুখে যে ঘাটা রয়েছে, যেটাকে বলে সার্ভাইকাল ইরোশন, এই জায়গাটা অত্যন্ত আনহেলদি হয়ে থাকে এবং যখনই শুক্রকীট এখান দিয়ে ঢোকার চেষ্টা করে অনেকগুলো এর কন্ট্যাক্টে এসে সঙ্গে সঙ্গে মরে যায়। তারপরে তো ভিতরে ঢোকে না, সে তো আমি আগেই বলেছি। এই দুটি ঘটনা এখানে ঘটছে, দুটোই ইনফার্টিলিটির কারণ। আচ্ছা, তারপরে দেখা যাক আর কি কারণ। এবার ঘটনা হচ্ছে পেচ্ছাপের থলি যখন নেমে যায় তখন পেচ্ছাপ জমতে থাকে এবং জমা পেচ্ছাপে ইনফেকশন হয়। পায়খানার রাস্তাটা এখান থেকে যখন নেমে যায়, সে ডেলিভারি কারণে প্রিভিয়াস ডেলিভারি বা ভারী কাজ, তখন স্টুল জমে থাকে এবং এই স্টুল থেকে ইনফেকশন হয়। জমা স্টুল থেকে ইনফেকশন, জমা পেচ্ছাপ থেকে ইনফেকশন এবং জরায়ুর মুখে ঘা থেকে ইনফেকশন, এই তিনটে পয়েন্ট থেকে ইনফেকশন হয়। পুরো পেলভিক ক্যাভিটি ইনফেক্টেড হয়ে যায়, এটাকে পিআইডি বলে। এবং এই আনহেলদি অ্যাটমসফিয়ারে এই শুক্রকীটের সঙ্গে ডিম্বাণুর মিলনের ব্যাপারটা ঠিকমতো হয় না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে যখন সিস্টোসিলে ইনফেকশন, রেক্টোসিলে ইনফেকশন, জরায়ুর মুখে ইনফেকশন হয়, যেটাকে পিআইডি এক্ষুনি বললাম, তার কারণে ওভারিতে ডিম্বাশয়ে একটা হরমোনের ডিসফাংশন, একটা গন্ডগোল হয়, যার জন্য ডিম বেরোনোর প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। এবং দেখা যাচ্ছে সোনোগ্রাফি করে দুদিকে প্রচুর সিস্ট, ডিম বেরোচ্ছে না। তাহলে এক্ষেত্রে ডিম না বেরোলে শুক্রকীট যদি পৌঁছেও যায় তাহলে বাচ্চা হবে না, বাচ্চা তৈরি হবে না। এরকম বিভিন্ন কটি কারণ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জরায়ুর মুখে ঘা থাকলে মেলামেশায় খুব কষ্ট হয়, যেটাকে ইংরেজিতে বলে পেনফুল কয়টাস। এবং মেলামেশার টাইমিংও ঠিক থাকে না, মানে যখন তখন হয়ে যায়। একটা নির্দিষ্ট টাইমে মেলামেশার কথা বলেন ডাক্তারবাবু, আমিও বলে থাকি, কিন্তু দেখা গেল ব্যথার কারণে তিনি মেলামেশা করতে পারছেন না, ভদ্রমহিলা। এবং সেক্ষেত্রে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, শুক্রকীট ডিপোজিশন হচ্ছে না এবং বাচ্চার ব্যাপারটা আসছে না। এরকম অনেকগুলো কারণ সামারি করে বলছে। একটা হচ্ছে রেট্রোভার্টেড ইউটারাস পিছনে ফেলে গেছে, একটা হচ্ছে সিস্টোসিল রেক্টোসিলের কারণে, প্লাস সার্ভাইকাল ইরোশনের কারণে পেলভিক ক্যাভিটির মধ্যে ইনফেকশনের পরিস্থিতি। তারপরে জরায়ুর মুখে যে ইনফেকশন, সার্ভাইকাল ইরোশন, সেখানে শুক্রকীট লেগে তার ডেথ হয়ে যাওয়া। তারপরে ওভারিয়ান ডিসফাংশন, যেখানে ডিম্বাণু বেরোচ্ছে না। সবশেষে মেলামেশায় কষ্ট। এই কারণগুলো ইনফার্টিলিটি তৈরি করার জন্য যথেষ্ট। অনেক সময় প্রাইমারি কজ, যেটা আমি বললাম যে একটাও বাচ্চা কাচ্চা হয়নি প্রথম থেকে, ভারী কাজ করার জন্য পেলভিক ক্যাভিটিতে ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, সব কিছু তছনছ হয়ে গেছে, সেখান থেকে গন্ডগোল হচ্ছে, যার জন্য বাচ্চা এলো না। দ্বিতীয়ত, একটা কি দুটো বাচ্চা হয়ে গেছে তারপরে আসছে না, কারণ পেলভিক ক্যাভিটিতে সেখানেও ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, ব্লাডার নেমে এসছে, পায়খানা আসতে নেমে এসছে, ইউট্রাসমুখে ঘা হয়েছে, জরায়ু উল্টে গেছে, তার কারণের জন্য ডিম্বাণু বেরোচ্ছে না ইনফেকশন হয়ে, প্লাস শুক্রকীট ঢুকছে না। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, বাচ্চা আসছে না, যাকে সেকেন্ডারি ইনফার্টিলিটি বলে। এই ব্যাপারগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং ডাক্তারবাবুদের খুব কড়া নজরে রাখতে হবে এই ব্যাপারগুলোকে, এবং প্রতিটি পদক্ষেপে চিকিৎসার প্রয়োজন। যদি চিকিৎসা ঠিকমতো না হয় তাহলে কিন্তু কোনো মতেই মা হওয়া সম্ভব নয়। এগুলো খুব বেসিক থিওরি এবং এগুলো বুঝতে খুব বেশি সময়ও লাগে না যদি ঠিকমতো ইনভেস্টিগেট করা যায়, এবং ইনভেস্টিগেশনে ধরা পড়লে তার প্রপার ট্রিটমেন্ট হলে অবশ্যই মহিলা মা হতে পারবেন। একটা কথা বলে দিই, এই পেলভিক ডিসপ্লেসমেন্ট কারেকশন করতে গিয়ে আমরা পেলভিক ফ্লোর রিপেয়ার করি, যেটা আমি আগে অনেকবার বলেছি। এবং সেই পেলভিক ফ্লোর রিপেয়ার করলে কি কি হয়, পেচ্ছাপের থলিকে সেট করে দেওয়া যায়, পায়খানার থেকে সেট করে দেওয়া যায়, যেখানে ঘা রয়েছে কটারি করে পরিষ্কার করে দেওয়া যায়, প্লাস জরায়ুর মধ্যে একটা মোটা চড়া পড়ে যায় হরমোনের গন্ডগোলের জন্য, সেটাও ডিসি করে পরিষ্কার করে দেওয়া যায়। এবং এগুলো কারেকশন করে দিলে যদি রেট্রোভার্টেড ইউটারাস, মানে পিছন দিকে হেলে যাওয়া ইউটারাস থাকেও, তাহলেও সেটা অনেকটা সোজা হয়ে গিয়ে ধাতু বেরিয়ে যাওয়ার প্রবলেমটাকে সলভ করে দেবে। এবং ফাইনালি এখানে যখন ইনফেকশানের কারেকশান হয়ে যাবে বা অ্যানাটমির কারেকশান হয়ে যাবে, তখন ডিম্বাণু সক্রিয় হবে এবং ঠিকমতো বেরোবে এবং অবশ্যই বাচ্চা আসার পরিস্থিতি তৈরি হবে। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, এটা ভীষণ জরুরি। এবার মহিলাকে আমি সমস্ত কিছু ব্যাখ্যা করলাম, ওনারা পেলভিক ফ্লোর রিপেয়ার অপারেশনে রাজি হলেন, প্লাস ওভারিকে আমি ড্রিল করে দিয়েছিলাম যাতে খারাপ সিস্টগুলো অনেকটা বার করে দিতে পারি। তারপরে তাদের মাসিক নিয়মিত হয়ে গেছিল, মেলামেশায় কষ্ট চলে গেছিল এবং 4 মাসের মধ্যে উনি মা হবার অবস্থায় চলে গেছিলেন এবং আলটিমেটলি তার প্রেগনেন্সি হয়েছিল এবং ডেলিভারিও আমার হাতে হয়েছিল সিজার করে। ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য যে ঠিকমতো ডায়াগনোসিস হয় এবং ঠিকমতো অবজারভেশন থাকে,
তাহলে চিকিৎসা ঠিকমতো হবে এবং মা হওয়া সেখানে কোনো কষ্টের ব্যাপার না। অযথা আইভিএফ এর দিকে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। এবং একটা কথা বলে রাখি, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, যদি রেট্রোভার্টেড ইউটেরাস থাকে বা পিআইডি থাকে সেখানে আইভিএফ ও সাকসেসফুল হয় না। অনেক সময় রিজেকশন হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চাও গেল, পয়সাও গেল। যাই হোক, সেটা অন্য আলোচনা আরেকদিন বলব। যদি কোনো কোয়েরি থাকে বা কোনো বিষয়ে কোনো জানার থাকে অবশ্যই আমার নাম্বারে ফোন করে জানবেন এবং সাধ্যমতো আপনাদের আমি আমার মতামত জানানোর চেষ্টা করব।